7 দিনের মধ্যে চালু হচ্ছে মেট্রো রেল। আপাতত বন্ধই থাকছে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। বিচার বিভাগের সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ আইনজীবীদের। প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আস্থা ফেরাতে ব্যবস্থা নেবেন আশা অ্যাটর্নি জেনারেলের। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশ সদস্যদের। আজ থেকে যোগ দিচ্ছেন কর্মস্থলে। পরিবর্তন হবে ইউনিফর্ম ও লোগো, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আগামী 7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। তবে আপাতত বন্ধই থাকবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। রোববার বিকেলে সচিবদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রো রেল আরও আগেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেট্রো চলাচল বন্ধ করা হয়। এদিকে বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। বিগত সরকারের আমলে করা দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দুদক মামলাটি প্রত্যাহারে আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে গত বুধবার ডক্টর ইউনুসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকেও খালাস দেন আদালত। বিচার বিভাগের সব খাতে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, মামলার জট কমানো, আস্থা ফেরানো, দুর্নীতি ও হস্তক্ষেপ মুক্ত রাখা সহ নতুন প্রধান বিচারপতির সামনে রয়েছে 5 চ্যালেঞ্জ। অ্যাটর্নি জেনারেল বলছেন, বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখতে, বিচার প্রার্থীর আস্থা ফেরাতে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। 24তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 জন বিচারপতি। সঙ্গে সঙ্গে সৈয়দ রেফাত আহমেদকে 25তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার অনুষ্ঠিত হয় শপথ। বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য। আইনজীবীরা বলছেন, মামলা জট কমানো, আস্থা ফেরানো, দুর্নীতি ও হস্তক্ষেপ মুক্ত রাখা সহ নতুন প্রধান বিচারপতির সামনে রয়েছে 5 চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে বিচার বিভাগকে যে নির্বাহী বিভাগের বিশেষ করে আইন মন্ত্রণালয় দ্বারা শৃঙ্খলিত ছিল এবং এখানে দলীয় আনুগত্যের যে একটা কালচার এস্টাবলিশ হয়েছে, এটাকে ভেঙে চুরমার করে দেওয়া। বিচার বিভাগে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া। যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা যেন তাদের স্বচ্ছতা এবং আইনানুগ আচরণটা অব্যাহত রাখেন, সেই জায়গাটাও এনশিওর করা দরকার। অ্যাটর্নি জেনারেলের আশা, আস্থা ফেরাতে এবং প্রভাব মুক্ত রাখতে বিচার বিভাগকে ঢেলে সাজাবেন প্রধান বিচারপতি। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে। একটি যৌক্তিক সংস্কার করা, যাতে পরবর্তীতে কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে। বহুদলীয় গণতন্ত্র যাতে আমরা স্টাবলিশ করতে পারি, এখানে যাতে কোনো একক দলের প্রাধান্য না থাকে বা একক দলের প্রাধান্য থাকলেও সে যাতে কখনো স্বৈরাচারে রূপান্তর হতে না পারে। শুধু বিচার বিভাগই নয়, সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে সংস্কার ও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7টায় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোয়া 7টার দিকে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে বিচারপতির গাড়িবহর। এর আগে গতকাল রোববার দুপুর 1:15 দিকে বঙ্গভবনের দরবার হলে
দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ পাঠ করেন সৈয়দ রেফাত আহমেদ। সময় সংবাদে আরও থাকছে। বৈরী আবহাওয়ায় গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, বিপাকে পটুয়াখালীর মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। আজ থেকে খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। গতকালকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এক জরুরি সভা হয় এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আজকে থেকে সকল ধরনের ক্লাস কার্যক্রম শুরু হবে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের আহ্বান করা হয় ক্লাসমুখী হবার জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া এবং রেজিস্ট্রার মনিরুল ইসলামের সাথে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আজকে থেকে ক্লাস কার্যক্রম একসাথে শুরু হয়েছে। সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে সেই সিন্ডিকেট সভায়। ছাত্র রাজনীতি কিংবা শিক্ষকদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, অফিসার্স অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যত ধরনের সংগঠনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম আছে সেগুলো কিন্তু আজকে থেকে নিষিদ্ধ থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। এবং আজকে থেকে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে আসলে বরিশালে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে এরই মধ্যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অধিকাংশই তারা কিন্তু আসলে চলে এসেছে। যেহেতু গতকালকে সন্ধ্যায় ঘোষণাটি দেওয়া হয়েছে আজকে থেকে সব কার্যক্রম শুরু, অধিকাংশ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা চলে এসেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই খুবই কম। শিক্ষার্থীরা আসলে অনেক শিক্ষার্থী, বেশিরভাগ শিক্ষার্থীরা জানে না যে আজকে থেকে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানিয়েছে আগামী 2-1 দিনের মধ্যে এই শিক্ষার্থীদের উপস্থিতি চিরচেনা যে রূপ বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু চলে আসবে। তারা জানিয়েছেন যে গত মাসের জুলাইয়ের 17 তারিখ তারা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ে যে 4টি হল রয়েছে সেখান থেকে সব ধরনের ছাত্রদেরকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে তার আগেও আমরা দেখেছি যে শিক্ষকদের যে আন্দোলন ছিল 1 জুলাই থেকেই মূলত আসলে ক্লাস কার্যক্রম বন্ধ। অর্থাৎ প্রায় বলা চলে যে প্রায় 2 মাস পর ক্লাসের কার্যক্রম শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এবং এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে দেশের একমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে প্রথম দেশে তাদের এই অচলাবস্থার মধ্যে কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম শুরু করছে। এবং খুব শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে সব ধরনের নিরাপত্তা রয়েছে, তারা যেন ক্লাসমুখী হয়। বিশ্ববিদ্যালয় থেকে সকাল 10টা পর্যন্ত আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। অবৈধ বোর্ড মিটিং এর মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইও কে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এই গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে।
অস্ত্র গেছে, আগামী 7 দিনের মধ্যে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। সকালে ঢাকা সিএমএইচে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন শাখাওয়াত হোসেন। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে ফেনীর 0 পয়েন্ট এলাকায় রয়েছেন রিপোর্টার আতিয়ার সজল, যাচ্ছি তার কাছে। দেখতে পাচ্ছেন যে আজ প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু সড়কে কোনো ট্রাফিক পুলিশের দেখা মিলছিল না। তবে কিছু 9টা থেকে কিন্তু ফেনী শহরের 0 পয়েন্ট এলাকায় আমরা দেখেছি ফেনী যে ট্রাফিক পুলিশ, সেই ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর যিনি রয়েছেন তিনি কিন্তু তাদের সহায়ক যারা কর্মকর্তা বা রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কিন্তু ট্রাফিক পুলিশের অফিস থেকে এসে সকাল থেকে দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষ কিন্তু পুলিশদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে এবং তাদেরকে কিন্তু খুব অভয় দিচ্ছে এবং পুলিশও তাদের সাধারণ মানুষের এমন মানে রিসিপশনে কিন্তু তারা কিন্তু অনেকটা অনেক আশান্বিত হচ্ছেন। পুলিশ এবং তারা বলছে পুলিশ জনতা ভাই ভাই সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। পুলিশদেরকে দেখে কিন্তু সাধারণ মানুষও এতদিন পর্যন্ত পুলিশ শূন্য থাকায় সাধারণ মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের আতঙ্ক ছিল বা বিভিন্ন ধরনের শঙ্কা ছিল সেগুলো কেটে গিয়েছে এবং সব মিলে আমরা দেখেছি যে শহর জামাতের যে আমির মোহাম্মদ ইলিয়াস এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু পুলিশদেরকে এসকর্ট দিয়ে নিয়ে এসে এভাবে আমরা দেখেছি সকালে পুলিশদের সাথে দায়িত্ব পালন করছেন এবং এখনও তারা যেটা জানিয়েছেন প্রায় 40টি পয়েন্টে বিগত 1 সপ্তাহ ধরে কয়েকশো স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্ররা তারা কিন্তু এসব ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব পালন করার কারণে কিন্তু বিগত কিছুদিন ধরে মানুষ কিন্তু অনেক যে ছোট ছোট নিয়ম মানত না সেগুলো মানার একটি কালচার তৈরি করেছেন এবং সব মিলেই কিন্তু পুলিশ যেটা বলছেন যে তারা নতুন করে তারা যে খোলস ছেড়ে বেরিয়ে এসে জনগণের পাশে দাঁড়িয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং তাদের কর্মকাণ্ড হবে ইতিবাচক এবং ইতিবাচক কর্মকাণ্ড দিয়েই কিন্তু পুরো বাংলাদেশকে তারা পরিবর্তন করবে এবং সেই প্রত্যাশায় কিন্তু জনগণও চাচ্ছে যে পুলিশ তাদের প্রকৃত কাজটি করে জনবান্ধব হয়ে ফিরে আসুক এভাবে এবং মানুষের পাশে দাঁড়াবে, সেই প্রত্যাশায় কিন্তু সাধারণ মানুষ করে আসছে। এই ছিল আমার কাছে সড়ক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের 6 দিন পরের যে প্রথম কর্ম তার সবশেষ। দেখছেন সময় সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা। এছাড়া ভরা মৌসুমেও সমুদ্রে ইলিশের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। এজন্য মোহনার ডুবো চরকে দুষছে মৎস্য বিভাগ। তৌকিব প্যাদার ছবিতে শিকদার জাবের হোসেনের রিপোর্ট। জুলাই থেকে অক্টোবর ইলিশের ভরা মৌসুম। প্রতি বছর এ সময়ে নদী ও সাগরে ধরা পড়ে রূপালী ইলিশ, কিন্তু এবছরের চিত্র অনেকটা ভিন্ন। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে 23 জুলাই থেকে জেলেরা সাগরে নামলেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। বৈরী আবহাওয়ার কারণে সব জেলে সাগরে যেতে পারছে না। অনেকেই ঘাটে নোঙর করে অনুকূল আবহাওয়ার অপেক্ষায় আছেন। যারা সমুদ্রে যাচ্ছেন তাদের কেউ খালি হাতে ফিরছেন, আবার কেউ ইলিশের পরিবর্তে অল্প পরিমাণ জাটকা নিয়ে ফিরছেন। বড় ইলিশ কম পাওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে জেলেদের। মাছ মোটামুটি আছে, তেমন একটা না। বড় ইলিশের দেখা নেই বললেই চলে। যে পরিমাণ মাছ আশা করে সাগরে গেছে আমাদের বোট, ওই পরিমাণ মাছ পায় নাই। তবে মৎস্য বিভাগ বলছে নদীর মোহনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হয়েছে। এ কারণে ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। তাই সমুদ্রে দিন দিন কমে যাচ্ছে ইলিশের সংখ্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌকার একটা খুব সুনির্দিষ্ট ডিজাইন দিয়েছে, যেই ডিজাইনের মাধ্যমে পরবর্তী সময় আমাদের জেলেরা যদি সেই নৌকা তৈরি করে সেখানে যে উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে, তার ফলে দেখা যাচ্ছে যে গভীর সমুদ্র থেকে আমাদের জেলেরা কাঙ্ক্ষিত মাছ তারা ধরে আনতে পারবে। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দামও চড়া। পাইকারি বাজারে 1 কেজির চেয়ে বেশি ওজনের ইলিশ মন প্রতি 65 থেকে 70 হাজার টাকা। 1 কেজি ওজনের ইলিশ প্রতি মন 55 থেকে 60 হাজার টাকা এবং 700 গ্রাম থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মন 40 থেকে 45 হাজার টাকায়।
শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 দিনের মধ্যে চালু হচ্ছে মেট্রো রেল। আপাতত বন্ধই থাকছে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। বিচার বিভাগের সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ আইনজীবীদের। প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আস্থা ফেরাতে ব্যবস্থা নেবেন আশা অ্যাটর্নি জেনারেলের। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশ সদস্যদের। আজ থেকে যোগ দিচ্ছেন কর্মস্থলে। পরিবর্তন হবে ইউনিফর্ম ও লোগো, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সময় সংবাদের। সঙ্গে থাকুন সময়।